আমি জানতাম মোড়ের মাথা ঘুরতেই তোমার সাথে দেখা হয়ে যাবে। তাহলে তো বলতে হয় এই আমারও জানা ছিল ভায়া। আকাশে মেঘ আর ছুটির দিন, এমন যোগ্য মেলবন্ধনের দিনে দুটি মানুষ যে গুটি গুটি পায় তারানাথের বাড়ির দিকেই যাবে সেটা বলতে জ্যোতিষ হতে হয় না, বুঝতে পারলে? এই তোমার দোষ। এই চিমটি কেটে কথা বলার জন্যই ঠাকুর মশাই তোমার উপরে রেগে যান। তাই দয়া করে চুপ করে থেকো, নইলে ঠাকুর মশাই যদি চটে যান তবে এমন মনোরম দিনটা কিন্তু মাঠে মারা যাবে ভাই। মিশেই তুমি ভয় পাচ্ছ ভায়া? এমন মধুর দিনে ঠাকুর মশাইও বুঝি আমাদের গল্প শোনাতে উদ্গ্রীব হয়ে উঠেছেন। ওই যে উনি আমাদের কাছে এসে পড়েছেন। সব সময় এরকম ফাজলামি ভালো লাগে না কিশোরী। আরে ঠাকুর মশাই, এমন বৃষ্টির দিনে এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমি একটু বিশেষ কাজে যাচ্ছি, তোমরা বরং কাল এসো, আমার একটু তাড়া রয়েছে। ঠাকুর মশাই আর কিছু না বলে তাড়াতাড়ি হনন করে পা চালিয়ে চলে গেলেন। এদিকে আমি আর কিশোরীও ফিরতি পথ ধরলাম। তারানাথ বলল, নিশ্চয়ই আজকের অফিস ছুটি, তার উপরে দুদিন আগে ফিরে গেছো, অতএব আজকে তোমরা আসবে সে আমি বুঝেই গেছিলাম। সেই জন্যই জিলিপি এনে রেখেছি। চারিমা, কড়া করে চা কর দেখি। বাবা ঠাকুর মশাই, তাহলে তো চপ জিলিপি আর চা সহযোগে আপনার গপ্প তো জমে যাবে। ঘটনা ঠাকুর মশাই। দেখুন ঠাকুর মশাই, এই জীবনে অজ্ঞানে কম পাপ তো করিনি। এবার আপনার মতন সাধকের সান্নিধ্যে যেটুকু পুণ্য করা যায় আর কি। না হে বিভূতি, আমি কোনো পুণ্যাত্মা নই। অনেক সময় চাইলেও আমি কাউকে তার নিয়তির হাত থেকে বাঁচাতে পারিনি, আর সেটা আমার ব্যর্থতা বলতে পারো। তার মানে এমন কি হয়েছিল ঠাকুর মশাই, বলুন না। সে আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। তখন আমি মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু শক্তি পেয়েছি, আর সেই শক্তি দিয়ে বেশ কিছু মানুষের সাধ্যমতো উপকারও করতে পেরেছি, যার ফলে একটু আধটু সুখ্যাতি হয়েছে। তখন আমি কিছুদিনের জন্য বাড়ি গেছি। হঠাৎই বিরাটপুরের জমিদার গৌরব রায় চৌধুরী এসে হাজির হলেন। ওনার বাবা মহেন্দ্র রায় চৌধুরীর সঙ্গে আমার আলাপ ছিল। একবার তাকে বিশেষ উপকার করায় তিনি আমায় সমীহ করতেন। এবার তার ছেলে গৌরব আমায় দেখে বললেন, ঠাকুর মশাই, বাবা আপনাকে খুব মানতেন, আর মাও সমস্যার কথা শুনেই আপনার কথাই বললেন, তাই 7-5 না ভেবে আপনার কাছে চলে এলাম। হ্যাঁ, মহেন্দ্রবাবুর সঙ্গে আমার বিশেষ আলাপ ছিল। উনি গত হয়েছেন শুনে বড়ই দুঃখিত হলাম, কিন্তু আপনার আসার কারণটা যদি বলতেন। ঠাকুর মশাই, আপনি তো জানেন আমার বাবা জমিদার হিসেবে খুবই প্রজাদরদি ছিলেন। প্রজারা আজও ওনাকে ভীষণ শ্রদ্ধা করেন। আমাদের জমিদারির উত্তর সীমান্তে এক বিশাল জঙ্গলমহল ছিল। ওখান থেকে মধু, মোম, কাঠ ইত্যাদি সংগ্রহ করা হতো বটে, কিন্তু কেউ কখনো সেখানে বাস করেনি। বাবা বলেছিলেন সেই জঙ্গলমহলে যেন কখনো কোনো বসতি না গড়ে তোলা হয়। এরপরে বহু বছর কেটে গেছে, বাবা গত হয়েছেন, তার সাথে প্রজার সংখ্যাও বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বিগত কিছু বছরে বন্যা করার কারণে অর্থ ভাণ্ডারেও বেশ ঘাটতি হয়েছিল। এসব ভেবেই আমি সেই জঙ্গল কেটে সাফ করে সেখানে বসতি শুরু করব ঠিক করলাম। আর প্রজারাও সেখানে গিয়ে বাস করতে রাজি হয়ে গেল? একদম ঠাকুরমশাই, কয়েক বছরের মধ্যেই সেখানে প্রজারা বসবাস শুরু করে দিল। তারা নির্দিষ্ট খাজনা দিতেও শুরু করলো। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে এমন কিছু কাণ্ড ঘটতে শুরু করলো যার জন্য আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছি। আসলে সত্যি বলতে আমি অলৌকিক জিনিস বা কোনো অদ্ভুতুরে ঘটনায় মোটেই বিশ্বাস করি না, কিন্তু এই বিষয়টা যে কি বলবো বুঝতেও পারছি না। কি ঘটনা? যদি আমাকে স্পষ্টভাবে বলেন তাহলে সুবিধা হয়। ঠাকুরমশাই, এইভাবে মুখে আপনাকে বলে তো আমি বোঝাতে পারবো না। আপনার যদি সমস্যা না থাকে তাহলে যদি আমার সাথে সেই জঙ্গলমহলে যান তাহলে খুব ভালো হয়। দেখুন, আপনার বাবা আমার বিশেষ পরিচিত ছিলেন। তাছাড়া আপনি যখন আমার কাছে এসেছেন, না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি যেতে প্রস্তুত। এই রকম ঘটনা আমার জীবনে নতুন নয়। ভেবেছিলাম এই সমস্যার সমাধান করে প্রসন্ন মনে ফিরে আসব, কিন্তু তখনও জানি না
সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে। জঙ্গলমহলে পৌঁছে সর্বপ্রথম আমার নজরে পড়লো একটা বহু প্রাচীন কালো কোষ্ঠী পাথরের মন্দির। আর তার কাছে যেতেই একটা অদ্ভুত আষ্টে গন্ধ যেন আমার নাকে এসে ধাক্কা খেলো। ঠাকুরমশাই, কি হলো? হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? বলছি জমিদার বাবু, এই মন্দিরটা? এটা দেবী দশ মহাবিদ্যার এক বিদ্যা দেবী মুন্ডমালার মন্দির। দেবী মুন্ডমালার মন্দির? কিন্তু দেবীর মন্দির গ্রামের মধ্যে? হ্যাঁ, এই মন্দির বহু বছর ধরেই এখানে রয়েছে। আগেই শুনেছি আদিবাসীরা এই দেবীকে পুজো করত, কিন্তু এখানে বসতি স্থাপন হওয়ার পর থেকে কেউ এদিকটা বিশেষ আসে না। তার মানে পুজো হয় না তবে? আর দরজাও তো দেখছি বন্ধই রয়েছে। না, সকলে বলে মুন্ডমালা দেবী অপশক্তির দেবী, তাই এক প্রকার ভয়ের কারণেই কেউ এদিকটায় আসে না। আর দরজাটা এখন বন্ধ করে রাখা হয়েছে। আসলে বলতেও একটু অদ্ভুত লাগছে আমার। কেন? বিষয়টা কি বলুন না আমায়। আমি জানি না, দেখুন এটার আদৌ কোনো ভিত্তি আছে কিনা, কিন্তু আগে এই মন্দিরের দরজাটা সবসময় বন্ধই থাকতো। বেশ কয়েক মাস আগে হঠাৎই এই দরজাটা খোলা হয়েছিল, আর তারপর থেকে এই গ্রামে নাকি একের পর এক অপমৃত্যু শুরু হয়েছে। বুঝেছি। আচ্ছা জমিদার বাবু, একটা কথা জিজ্ঞেস করছি, আপনার বাবা যখন আপনাকে এই জঙ্গলমহলে বসতি স্থাপন করতে বারণ করেছিল, তখন আপনি কেন এই স্থানে যেচে? কারণ আমি কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাসী নই ঠাকুরমশাই, আর বাবা ছিলেন ঘোর কুসংস্কারী। তার উপরে বৈষয়িক জ্ঞান তার ছিল না। এখনকার দিনে কেউ এত বিশাল অঞ্চলকে শুধু শুধু তো ফেলে রাখে না, না? বুঝলাম। যাই হোক, অন্ধকার হয়ে এসেছে। আপনি এবারে আমার সাথে সাথে আসুন ঠাকুরমশাই। আমি আপনার থাকার ব্যবস্থা করে রেখেছি। কাল সমস্যার বিষয়ে বিশদে আপনার সঙ্গে কথা বলবো, কেমন? আমি আর কিছু বললাম না, জমিদারের আদেশ বলে কথা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমার মন বলছিল ওই মন্দির কোনো সাধারণ মন্দির নয়। মা মুন্ডমালা দেবী মহাবিদ্যার এক অতি উগ্র দেবী। দেবী ক্রুদ্ধ হলে বিনাশ অবশ্যম্ভাবী। মন্দিরে গিয়ে আধ ভেজা দরজা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেবীকে প্রণাম করে পাশে তাকাতেই দেখি দেওয়ালের তাকের উপরে দুটি লাল রঙের বই রাখা। আর কিছু না ভেবে বই দুটো নিয়ে ফিরে এলাম। ওই রাতের বেলায় নির্জন মন্দিরে মায়ের এমন উগ্র রূপের সামনে আপনার ভয় করল না? যেই মানুষ শ্মশানে মৃতদেহের উপরে সাধনা করেছে, ভয় তাকে ছুঁতেও পারে না। কিন্তু হ্যাঁ, মন্দিরের মধ্যে আর কিছু দেখে ভয় না পেলেও বই হাতে নিয়ে বেরোনোর সময় এক জোড়া কালো রঙের বিড়ালকে দেখে একটু চমকে উঠেছিলাম ঠিকই। ঠাকুরমশাই, ওই বইতে কি ছিল? সেটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হে। কিন্তু তার আগে গলাটা আর একটু না ভেজালে চলছে না। চারিমা রে, আর এক কাপ চা করে নিয়ে আয় না। আর একটু সর্ষের তেল দিয়ে মুড়িও বলে দেবেন ঠাকুরমশাই। হ্যাঁ চারিমা, সাথে একটু মুড়িও দিয়ে যাস। যাই হোক, বই দুটো রুদ্ধশ্বাসে পড়তে শুরু করে আর চোখের পাতা এক করতে পারলাম না। সঙ্গে সঙ্গেই মনে হলো জমিদার বাবুকে সতর্ক করা উচিত, নইলে সর্বনাশ হয়ে যাবে। রাত তখন 3টে। হ্যারিকেন হাতে জমিদার বাবু যেখানে উঠেছেন সেখানে গিয়ে উপস্থিত হলাম। ঠাকুরমশাই, আপনি রাতে এখানে? কিছু হয়েছে নাকি? এই সময় আসার জন্য আমি দুঃখিত জমিদার বাবু, কিন্তু বিষয়টা অত্যন্ত জরুরি। আপনার বাবা একেবারেই ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এই জঙ্গলমহলে বসতি স্থাপন করা আপনার একেবারেই উচিত হয়নি। ঠাকুরমশাই, আপনি মাঝরাতে এই কথা বলতে এলেন? আপনাকে এখানে আনা হয়েছে এখানে সমস্যার সমাধানের জন্য, আর আপনি দেখছি আগেই হাত তুলে নিচ্ছেন। না জমিদার বাবু, না, আপনি বুঝতে পারছেন না। এই জঙ্গলমহলে মানুষের জনবসতি সম্ভব নয়। এখানে প্রাচীনকাল থেকে দশমহাবিদ্যার এক দেবী মুন্ডমালা বসবাস করেন। এই জঙ্গলমহল তার অধীনে। তিনি অতি ভয়ঙ্করী দেবী জমিদার বাবু। হ্যাঁ, তাই নাকি? তার মানে আর কিছু না পেয়ে রাতে আপনি আমাকে ঠাকুমার ঝুলির গল্প শোনাতে এসেছেন? আপনার সত্যি মনে হয় আমি এগুলোতে বিশ্বাস করব?
জমিদার বাবু দেখুন, আপনি বুঝতে পারছেন না, আমি এই বই দুটো মন্দিরের ভেতর থেকে পেয়েছি। এতে স্পষ্ট করে লেখা রয়েছে দেবী মুন্ডমালা অত্যন্ত উগ্র দেবী, এই অঞ্চল তার অধীনস্থ। তাই বুঝি? আর আর বসতি স্থাপন করলে কি হবে শুনি? আর কেউ যদি এখানে বসতি স্থাপন করে তাহলে তার সর্বনাশ হবে, বংশ নির্বংশ হবে। দেবী এখানে কাউকে বাস করতে দেবেন না, এই কারণেই এখানে একের পর এক হত্যাকাণ্ড শুরু হয়েছে। এর ফল আরো ধ্বংসাত্মক হবে। ব্যাস 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 ঠাকুরমশাই, অনেক হয়েছে, আর নয়। এই অঞ্চল আমার পিতৃপুরুষের সম্পত্তি। এটাকে আমি কিভাবে ব্যবহার করব সেটা কোনো অজ্ঞাত দেবী আমাকে বলে দেবে না, ঠিক আছে? জমিদার বাবু, আপনি ভুল করছেন, এর ফল কিন্তু ভালো হবে। ঠাকুরমশাই, আমার বাবা আপনার খুব সুখ্যাতি করেছিলেন, লোকমুখে শুনেছি আপনার গুণগান। আর সেই কারণেই আপনাকে এখানে এনেছিলাম, যাতে এই গ্রামের লোককে আপনি বাঁচানোর একটা ব্যবস্থা করতে পারেন। কিন্তু এখন তো দেখছি সবটাই ফাঁকা। জমিদার বাবু, আমি কিন্তু নিজের জন্য বলছি না, বলছি আপনার মঙ্গলের জন্য, আপনার বংশের কল্যাণের জন্য। চাই না, আমাদের নিয়ে আপনাকে অত ভাবতে হবে না ঠাকুরমশাই। আপনি গ্রামের লোকেদের বাঁচানোর জন্য কি করা দরকার সেটাই করুন। এই কারণেই আপনাকে আনা হয়েছে। এবারে আসুন, আমি বিশ্রাম করব। জমিদার বাবু, 4 জন লাঠিয়াল ছিল, ওরা 4 জন। কালই তো 10 জন লাঠিয়াল আমার সাথে এলো, আর রাতের মধ্যেই। কি বিভৎস দৃশ্য জমিদার বাবু, কেউ যেন 4 জনের মুন্ডুগুলো টেনে ছিঁড়ে ফেলে রেখে গেছে, আর এবারেও সেই মন্দিরের সামনেই। এই গ্রামবাসীরা কিন্তু একবারে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে। তা কি বলছে গ্রামবাসীরা? ওরা গ্রাম ছেড়ে চলে যেতে চাইছে, আর সেটা তো একদিক থেকে স্বাভাবিক জমিদার বাবু। হাজার হোক, আপনি বাঁচলে তবে কিনা পরের নাম। জমিদার বাবু, আমিও আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও ও ঠাকুরমশাই, আপনি এ কি কাঁধে ঝোলা নিয়ে চললেন নাকি? অবশ্য কাল রাতে আমি রেগে গিয়ে হয়তো একটু বেশি বলে ফেলেছিলাম, ওই জন্য হয়তো আপনি চলে যাচ্ছেন, তাই না? আগে না জমিদার বাবু, আপনি আমাকে যেই দায়িত্ব অর্পণ করে এখানে এনেছেন সেটার জন্য যথাসাধ্য চেষ্টা না করে আমি যাব না। আর এই উপলক্ষে একটু বিশেষ প্রয়োজনে যেতে হচ্ছে বই কি। সে আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে যেতে পারেন, আর আপনি চলে যেতে চাইলেও অসুবিধা নেই, কারণ ভাত ছড়ালে না কাকের অভাব হয় না। কাকের অভাব হবে কিনা জানি না, তবে এই তারানাথ তান্ত্রিক কোনো দায়িত্ব নিয়ে সেটাকে সম্পন্ন না করে পিছপা হয় না। আমি সময়ের মধ্যেই ফিরে আসব। বেশ, দেখুন চেষ্টা করে। আর হ্যাঁ নায়েব মশাই, আপনি প্রজাদের মধ্যে ঘোষণা করে দিন আগামী 5 বছর তারা বিনা খাজনা দিয়ে এই জঙ্গলমহলে বাস করতে পারবে। তারা নিশ্চিন্তে বাস করুক, আমি আছি ওদের সাথে। এর পরের বেশ কয়েকটা দিন আমি নিজের কাজে ব্যস্ত হয়ে রইলাম। যখন মোটামুটি একটা ব্যবস্থা করতে পারলাম, তখন আবার জঙ্গলমহলে গিয়ে উপস্থিত হলাম। কিন্তু পৌঁছেই যেন চমকে উঠলাম। এই কদিনের মধ্যেই গ্রামের দৈন্য দশা যেন আরো প্রকট হয়ে উঠেছে। গ্রামের জনসংখ্যাও প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এক জায়গায় জটলা দেখতে পেলাম। না 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 না, আমি এই জঙ্গলমহলে থাকতে পারবো না। এই জমিদার মশাই যতই খাজনা মুকুব করুন না কেন। একেবারে ঠিক বলেছেন দাদা। জমিদার বাবু আমাদের ভেবেছেনটা কি? আরে যদি প্রাণটাই না থাকে তাহলে খাজনা মুকুব করে কি হবে শুনি? আরে 1 সপ্তাহে যা ঘটলো, যেন গোটা জঙ্গলমহল জুড়ে তাণ্ডব চলেছে, তাণ্ডব। 24 জন মরেছে। পশু ঘষিতে ছোট ছেলেটা কাজ থেকে বাড়ি ফিরছিল, বুঝলে? তারপরে কোন এক দানব ওর এমন হাল করেছে কে জানে। ওরে বাবা গো, আমি কাল ছোট মৃতদেহ দেখেছি। বাবা গো, কি ভয়ানক! কেউ যেন মাথাটা ছিঁড়ে ফেলে দিয়েছে একেবারে। না 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 না, আমি তো কালই পরিবার নিয়ে চলে যাব। কাল আমিও কর্তাকে বলে দিয়েছি, আমরাও চলে যাব এখান থেকে। এই অভিশপ্ত গ্রামে আর আমি নয়। এতদিন ছিলাম না, এর মধ্যে এত কিছু ঘটে গেছে। না 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 না, জমিদার বাবুকে বলতে হবে যজ্ঞের আয়োজন করতে। আজ রাতে এই মাঘী অমাবস্যার তিথি, আজকে যজ্ঞ সম্পন্ন করতে হবে। ঠাকুরমশাই, আপনি এসেছেন? সত্যি বলতে আপনাকে দেখে বড় ভরসা লাগছে। এদিকে যে অবস্থা। জঙ্গলমহলে আসতে আসতেই সবটা শুনলাম জমিদার বাবু। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আমি আবারও আপনাকে বলছি, গ্রামবাসীদের চলে যেতে বলুন। বসতি এখানে থাকবে ঠাকুরমশাই, এই ভূখণ্ড আমাদের, এটা আমি নষ্ট হতে দেব না। আপনি কি এটা বলতে আবার ফিরে এলেন? না,
আজকে মাঘী অমাবস্যা তিথি। আমি আজকেই এক মহাযজ্ঞের আয়োজন করতে চাই। আপনাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে। আশা করি এতে আপনার আপত্তি নেই। একেবারেই না, আপনার যা ইচ্ছে তাই করুন। আমি আমি যজ্ঞে আপনার সাথে উপস্থিত থাকব। বিকেলের মধ্যেই যা দুর্লভ জিনিস ছিল সব জোগাড় হয়ে গেল। রাত 10টা বাজতেই আমি কুশাসনে বসে যজ্ঞের শুভারম্ভ করলাম। আমার সামনের আসনে ছিলেন জমিদার বাবু। হয়তো তিনিও আমার উপরে ভরসা করেছিলেন। জমিদারের স্ত্রী দয়মন্তী দেবীও যজ্ঞে আসন গ্রহণ করলেন। ওম তথাস্তু পুণ্ডরীকাক্ষং নমস্তুচি সবাচ্ছব্বন্ধরসূচি। এবার জমিদার বাবু, আপনি আর গিন্নিমা আহুতি দিন। ওম জবাকুসুমং সিদ্ধেশ্বরীরাধিকা তদান্মানি মার্জরি বলি স্বাহা। কি গো, এটা কি হচ্ছে? ঠাকুর মশাই, এটা কেন হচ্ছে? ঠাকুরমশাই, এমন হচ্ছে কেন? তারানাথ, তোর এত সাহস! তুই আমার অঞ্চলে এসে আমার বাহন বেড়ালকে বলি দিস? তোর এত দুঃসাহস! দেবী, আপনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন দেবী। বাঁচবে না, কেউ বাঁচবে না তারানাথ। এটা আমার অঞ্চল, আমার এলাকা। জমিদারের এত সাহস আমার অঞ্চলেও বসতি স্থাপন করে। মরবে, সব মরবে। দেবী, আমি ক্ষমা চাইছি। জমিদারের হয়ে আমি আপনার সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি। এত নিষ্ঠুর হবেন না। চুপ, চুপ কর তারানাথ। নেহাত তোর সাথে কিছু শুভ শক্তি রয়েছে, নইলে এতক্ষণে তুই আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারতিস না। ছাড়বো না, কাউকে ছাড়বো না। জমিদার, তোর বংশ নির্বংশ হবে। তুই মরবি, তোর ছেলে মরবে, সব শেষ করে দেব আমি। সবটা তো নিজের কানে শুনলেন জমিদার বাবু। এবারেও কি করবেন? ওগো, ওগো, দোহাই তোমার, আর জেদ করো না। ছেলেটার মুখের দিকে তাকিয়ে অন্তত এবারে কথা শোনো। চলো এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে ঠাকুরমশাই, আমরা কালকে এখান থেকে তল্পিতল্পা নিয়ে চলে যাব। গ্রামের লোকদেরকেও জানিয়ে দেওয়া হবে। আজকে অনেক রাত হয়েছে। যান, আপনি গিয়ে বিশ্রাম নিন। এত সকালে এইভাবে কে দরজা ধাক্কা দিচ্ছে? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দরজা খুলুন, দরজা খুলুন ঠাকুরমশাই। নায়েব মশাই, কি হয়েছে? আপনাকে এত উদ্ভ্রান্তের মতন দেখাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে ঠাকুরমশাই। জমিদার বাবু, জমিদার বাবু। কি হয়েছে জমিদার বাবু? জমিদার বাবু ঘরে ঘুমোচ্ছিলেন। গিন্নিমা ভোরবেলায় চানের জন্য পুকুর ঘাটে গেছিলেন। ঘরে ফিরে দেখেন একটা কালো বিড়াল ঘুমন্ত জমিদার বাবুর নলি ছিঁড়ে তাকে হত্যা করেছে। আপনি শিগগির চলুন। হ্যাঁ, কি বলছেন? কি? হায় ঈশ্বর! চলুন চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। নায়েবের সাথে আমি তৎক্ষণাৎ জমিদারের কাছে ছুটে গেলাম। সে যে কি বিভৎস দৃশ্য তোমাদের কি বলবো। চারদিকে রক্তে ভেসে যাচ্ছে, আর জমিদার বাবুর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ঘরের একপাশে দয়মন্তী দেবী তার ছোট্ট শিশুপুত্র পবনকে নিয়ে বসে কাঁদছে। আমাকে দেখেই তিনি উঠে এলেন। চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, শান্তি পেয়েছেন আপনি? পেয়েছেন এবার শান্তি? কিসের তান্ত্রিক আপনি? আপনার চোখের সামনে আমার স্বামী চলে গেলেন, আর আপনি কিছুই করতে পারলেন না, কিছুই করতে পারলেন না। গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার শ্বশুর মশাই আপনার সুনাম করতেন, আর তাই বিশ্বাস করে আমার স্বামী আপনাকে ডেকে পাঠিয়েছিলেন, আর আপনি আপনি কিছুই করতে পারলেন না। ধিক্কার, ধিক্কার জানাই আপনাকে, ধিক্কার জানাই।
আপনার সমস্ত অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমি আপনার স্বামীকে বহুবার বলেছিলাম এই জায়গা ছেড়ে দিতে, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। হে ভগবান, এ কেমন শাস্তি দিলে তুমি? এই একরত্তি ছেলেটাকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো, কি করব ভগবান? এরপর আর কি, আমি ধীরে ধীরে ওই স্থান থেকে ফিরে এলাম। ওমা, সে কি এইটুকু গল্প? এর তো আগা রয়েছে, শেষ নেই। দেখ, এরকম গল্পে মজা আছে নাকি? দেখো কিশোরী, আমি তোমাকে এখানে মজার গল্প শোনাবার জন্য বসে নেই। আর যদি এটাই ভেবে থাকো তাহলে আমি কিছুই বলবো না। ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথা ছুটে যাচ্ছেন কেন? ওর কথার কোনো ঠিক নেই। কিন্তু আমি বলছি, গল্পটা মানে এই ঘটনাটা এমনভাবে শেষ হলো, ওই জমিদারের পরিবারের কি হলো তাহলে? আমি কি বলেছি ঘটনা শেষ হয়েছে? কিশোরী তো না শুনেই হল্লা করে। যাই হোক, আমি জমিদারের স্ত্রীর বাক্যবাণ শুনেও মনে মনে স্থির করেছিলাম পরিবারটিকে এইভাবে শেষ হতে দেব না। এই ভেবেই দয়ামন্তী দেবীর কাছে নতুন করে বিবাহ করার প্রস্তাব রাখলাম। কি আপনি কি বলছেন? আপনি জানেন আমার স্বামী মারা গেছে আর আপনি? ছি 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 ছি! গিন্নিমা, অপরাধ নেবেন না। আপনার স্বামী মারা গেছে দেবী মুন্ডমালার অভিশাপে। সেদিন তো আপনিও উপস্থিত ছিলেন, শুনেছিলেন তো। দেবী বলেছিলেন আপনার জমিদার বাবুর বংশ যে নির্বংশ করবেন, তার চেয়ে বাঁচার জন্যই আমি এই প্রস্তাব দিচ্ছি। না 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 না, সে হয় না। আমার ছেলে রয়েছে, সমাজ কি বলবে? এ যে পাপ। গিন্নিমা, আপনি বিবাহ না করলে আপনার ছেলেও দেবীর ক্রোধের শিকার হবে। উনি অত্যন্ত ভয়ঙ্করী, উনি কাউকে ছাড়বেন না। আমি আপনাকে আপনার ছেলেকে কলকাতায় নিয়ে যাব। সেখানে গিয়ে অন্য গোত্রের বিবাহ করলে, গোত্রান্তরিত হলে হয়তো দেবীর প্রকোপ থেকে আপনার সন্তান রেহাই পাবে। তারপরে উনি রাজি হয়েছিলেন? হ্যাঁ, অনেক বোঝানোর পরে ছেলের মুখের দিকে তাকিয়ে উনি স্বীকৃত হন। আমি তাদের কলকাতায় এনে এক উচ্চ বংশের যুবকের সাথে বিবাহ করিয়ে দিই। ও, তার মানে এখানে ঘটনা শেষ। কিন্তু সেদিন সন্ধেবেলা ওইভাবে হন্তদন্ত হয়ে আপনি কোথায় যাচ্ছিলেন সেটা তো পরিষ্কার হলো না। এই ঘটনা দুটো একই সূত্রে গাঁথা কিশোরী। আচ্ছা, তোমরা খবরের কাগজ পড়ো তো? কদিন ধরে খবরের কাগজে কোনো বিশেষ খবর তোমাদের নজরে পড়েনি? এমনিতে তো বিশেষত্ব থাকলে তবে সেই খবর কাগজে স্থান পায়। তবে এর মধ্যেও কিছুদিন ধরে উত্তর কলকাতার কিছু স্থানে বেড়াল কামড়ে মৃত্যুর ঘটনা বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। ঠিকই ধরেছ। এতকাল সেই জমিদারের পরিবার সুখে বাস করছিল। সেই ছেলে এতদিনে বেশ বড় ব্যবসায়ী হয়ে গেছিল। হঠাৎই কাল সকালে খবরের কাগজে দেখলাম বেড়ালের কামড়ে তার মৃত্যু হয়েছে। এই জন্যই ছুটে গেছিলাম। এত চেষ্টা করেও জমিদারের বংশকে রক্ষা করতে পারলাম না। এটাই আমার ব্যর্থতার এক ঘটনা বলতে পারো।